শীর্ষস্থানীয় দেশের একদিকে যেরকম দলীয়ভাবে, অন্যদিকে কেন্দ্রের সরকার শীর্ষ নেতৃত্বের আমাদের পশ্চিমবঙ্গে আসা যাওয়া লেগেই থাকে। তবে তাদের শিডিউলটা নির্ধারিত হয় রাষ্ট্রীয় স্তরে এবং প্রদেশ স্তরে, ফলে স্বাভাবিকভাবে ওনারা আসতেই পারেন। এই মুহূর্তে আমার কাছে কোনো সূচনা না থাকলে নির্দিষ্টভাবে ওনারা যখনই আসবেন তখন যাদের সূচনা দেওয়া তাদেরকে নিশ্চিতভাবে সূচনা দিয়ে দেওয়া হবে। বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান এবং এখন যেটা বলা হয়েছে যে সেন্ট্রাল পার্কে রাখোয়া অঞ্চলে 200 জন অবস্থান বিক্ষোভ করতে পারবে, এমনটাই হাইকোর্টের নির্দেশ। একই সঙ্গে বলা হয়েছে যে কোনো শিক্ষককেই শিক্ষক শিক্ষকের করা কোনো পদক্ষেপ রাজ্য সরকার নিতে পারবে না। যেভাবে শিক্ষকদের উপরে লাঠিচার্জ করা হয়েছিল দুবার, প্রথমবার তো আমি নিজে লালবাজারের সামনে প্রতিবাদ জানিয়েছিলাম, পরবর্তীকালে একই ঘটনা বিকাশ ভবনের সামনে ঘটেছে, যার প্রতিবাদ ইতিমধ্যেই বিরোধী দলনেতা থেকে শুরু করে দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি আমরা করেছি। ঘটনাচক্রে শিক্ষকদের এই অবস্থানের স্থান পরিবর্তন হলেও তাদের ভবিষ্যতের অবস্থার পরিবর্তন হবে কিনা সেটা একমাত্র বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন, তাদেরকে বসতে বাধ্য হতে হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে হাইকোর্ট যে রুলিং দিয়েছেন বা যে আদেশ দিয়েছেন সেটা তাদের মানা কর্তব্য। কিন্তু যে কথাটা বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই শিক্ষকদের এই অবস্থার জন্য যারা দায়ী তারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে লজ্জা, শিক্ষক সমাজের কাছে লজ্জা। তারা তো মনে করেন যে শিক্ষকদের একবার বিকাশ ভবন একবার সেন্ট্রাল পার্ক না করে সরাসরি ক্লাসরুমে ফিরিয়ে দেওয়াটাই তো তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য অবস্থান হতো, যদি সেই সুযোগটা তাদের কাছে থাকতো। মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন যে শিক্ষকরা আমার প্রাণ থাকতে তাদের চাকরি যাবে না, এবং এটা প্রমাণ করার দায়িত্ব ওনার। আমি আশা করি উনি শিক্ষকদের সামনে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখবেন। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের ওপর কেন ভরসা? আপনার রক্ত শুধু কেন ক্যামেরার সামনে ফোটে? সামনে অত ভয়ে অত কেন বলে অত কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে রাহুল গান্ধী। দেখুন, এতদিন গর্তে লুকিয়েছিলেন, আবার বেরিয়েছে। আমি শুধু এইটুকু রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলতে চাই যে 2005 থেকে 2013 অবধি যে একের পর এক সন্ত্রাসবাদীদের হামলায় একের পর এক মানুষ আমাদের সারা দেশ জুড়ে তাদের হত্যা করা হয়েছিল, সেই সময় রাহুল গান্ধী বা তার পার্টি কি করেছিল আগে এই উত্তর দিন। না হলে সারা দেশের মানুষ যে মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন্দ্রের সরকার তথা দেশের সেনাবাহিনীর প্রশংসা করছে, তার বাইরে গিয়ে নিজের অভিমত রাখতে গিয়ে রাহুল গান্ধী এবং তার দল নিজেদেরই ইমেজের ক্ষতি করছেন কিনা বা নিজেদের ভাবমূর্তির ক্ষতি করছেন কিনা সেটা নিশ্চিতভাবে ওনারা বিশ্লেষণ করবেন। ভোট বিকাশ ভবন থেকে শুরু করতে বললেও শিক্ষকদের চাকরিতে ফাইনাল হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো রকম কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবে না, সেটাও দেখুন, আমি তো প্রথম থেকে বলেছি যে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একটি রায় আছে, রাস্তায় দাঁড়িয়ে শিক্ষকরা আন্দোলন করছেন এবং এই আন্দোলনের সাথে অবশ্যই জড়িয়ে আছে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দপ্তরের সচিব, আধিকারিক পর্যায়ে উপাচার্য থেকে শুরু করে তাদের জেল যাওয়া, অন্যান্য বিধায়কদের জেল যাওয়া। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শুধু এইটুকু আশা করতে পারি যে যাদের জন্য শিক্ষকদের এই অবস্থা হয়েছে তাদের অবস্থান পরিবর্তন, অর্থাৎ তারা যে মাছে ভাতে এখনো বহাল তবিয়তে আছে, এটাই হচ্ছে সবথেকে লজ্জা। আর ভবিষ্যতে নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের বিচারাধীন এই বিষয়ে কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরেই
রাজ্যের শিক্ষকদেরকে নির্ভর করতে হচ্ছে, এটা কঠিন হলেও এটা বাস্তব। আর শেষ করব এই কথা বলে, বারবার একটি কথা বলা হয়, আমাদের বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তো এখন থেকে নিশ্চিতভাবে এটা বলাই যেতে পারে যে সৎসঙ্গে স্বর্গবাস, মমতার সঙ্গে বাস মানে নরকবাস। নারায়ণগড়ে একটি ঘটনা দেখা গেল যে রাস্তা কাদা ছিল এবং রাস্তায় ওষুধি মার্কেটে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তাতেই সব কিছু হলো, এমন অবস্থা নারায়ণগড়ে। পথশ্রী প্রকল্প আছে, তবে সেটা খাতায় কলমে কিনা সেটা তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভালো বলতে পারবেন। তবে রাজ্যের আর্থিক সংকটে এমন জায়গায় পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে এই ঘটনাটা কোনো অস্বাভাবিক কিছু বলে আমার মনে হয় না। আমি যে শহর শিলিগুড়ি শহরে বাস করি, সেই শহরে মূল রাস্তা ম্যাস্টিক হলেও সমস্ত পাড়ার অভ্যন্তরে, কলোনির অভ্যন্তরে রাস্তাঘাটগুলো যে জায়গায় পৌঁছেছে, তাতে এইটুকু বুঝি যে এই রাজ্যের আর্থিক সংকটের কারণে উন্নয়ন বন্ধ হয়েছে। একমাত্র উন্নয়ন, ধারাবাহিক উন্নয়ন চলছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতাদের। সিএসসি এই যে জয়ন্ত সিংহ, তার বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানকার পুরসভা বলছে এত বড় বাড়ি 4 সপ্তাহের মধ্যে ভাঙব কী করে, এবং সেই পরিস্থিতিতে হাইকোর্ট বলেছে যে ভাঙার প্রক্রিয়া তো শুরু করুন, তারপরে দেখা যাবে। এত টানা পড়ে পুরসভা বলছে তাদের কাছে নাকি সাফিসিয়েন্ট যন্ত্রপাতি নেই এত বড় বাড়ি ভাঙার ব্যাপারে, কী বলবেন? বাড়ি গড়া গেল অবৈধভাবে, আর বৈধভাবে বাড়ি ভাঙা যাচ্ছে না, এটা সম্ভব একমাত্র হীরক রানীর দেশে। আসলে প্রভুরা এখন রাজত্বে আছে, তাই প্রভুর রাজত্বে শিষ্যের যাতে ক্ষতি না হয় তার জন্য হচ্ছে কামারহাটি পৌরসভা এই ধরনের অহেতুক অযৌক্তিক মন্তব্য করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজ্য জুড়ে প্রত্যেকটি মানুষ অপেক্ষা করছেন যে এই জায়েন্ট সিংয়ের বাড়ির কি পরিণতি হয়, কারণ এর পরিণতির উপরে দাঁড়িয়ে আছে রাজ্য জুড়ে অসংখ্য অবৈধ বাড়ি নির্মাণের ছাড়পত্র দিয়ে একের পর এক তৃণমূল কংগ্রেসের তোলাবাজ নেতারা যে বড় বড় বাড়ি চড়ে বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদে ব্যস্ত থাকে, তাদেরও ভবিষ্যৎ একটা জয়ন্ত সিংয়ের বাড়ি আর তার সাথে দাঁড়িয়ে থাকা অসংখ্য অবৈধ নির্মাণের ভবিষ্যতে তার ফেট অর্থাৎ তার পরিণতি দুটোই কিন্তু মিলেমিশে আছে এই সিদ্ধান্তের মধ্যে। সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা না মেটানোয় মদন মিত্র রাজ্যের অর্থ সচিব সিএসটিসির চিফ ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। নিয়ম অনুযায়ী যেটা করার সেটা করবেন, তবে এটুকু বলবো যে যত দিন যাচ্ছে পচনের গন্ধ আরও অত বাড়ছে, ফলে এই প্রসঙ্গে বলাই যায় যে এই ধরনের অসংখ্য ঘটনা হয়তো সামনের দিনে আসবে, সেটা বলবার অপেক্ষা রাখে না। আর রাজ্য যে জায়গায় দাঁড়িয়ে আছে আগামী অক্টোবর নভেম্বর মাসের পরে এই রাজ্যকে অর্থনৈতিকভাবে চালানো রাজ্য সরকারের পক্ষে কতখানি সম্ভব হবে, এটাও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। মহেশতলাতে ভ্রমণ দেখা যাচ্ছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সন্দেহবাজার একজন ব্যক্তি তার কথাও বলছে সেটা রাশিদুল হাসান, সব কিছু হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিতভাবে, যেহেতু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে বিষয়টি জড়িত, ফলে নির্দিষ্ট স্থানে জানানো হবে এবং আমি ব্যক্তিগতভাবেও জানাবো। আর আরেকটি জিনিস বলে রাখি যে পুলিশের কাছে ব্যবস্থা নেওয়া এই কাজটা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত কালীঘাট থেকে নির্দেশ আসে, ফলে স্বাভাবিকভাবেই কালীঘাটের নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ ব্যবস্থা নেবে কী করে? সেই মেরুদণ্ড তো পুলিশের অনেকদিন আগেই খুইয়ে গেছে। কুসুমের কতগুলি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে চলতি সপ্তাহে চরম সিদ্ধান্ত নিতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনূস, এবং তিনি দেশও ছাড়তে পারেন, এমনটাও একটা আশঙ্কা করা হচ্ছে। যেমন কর্ম তেমন ফল বলে একটি কথা আছে, তবে প্রতিবেশী রাষ্ট্র সংবেদনশীল বিষয়। তো একজন বাঙালি হিসাবে মনে করি যে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতি তৈরি করবার পেছনে যাদের হাত আছে তাদের প্রত্যেকেই যেন কোনো না কোনো পর্যায়ে তারা তাদের অপরাধের শাস্তি পায়, সেটা অন্তত আমরা কামনা করি। বাংলাদেশ কি সেনা অভ্যুত্থানের পথে? কারণ তীব্র মতবিরোধ তৈরি হয়েছে ইউনিসের সঙ্গে ওখানকার সেনাপ্রধান। পরিস্থিতির উপরে নিশ্চিতভাবে ভারতবর্ষের
বিদেশ মন্ত্রক তারা নজর রাখছে। এই প্রসঙ্গে আমি বলবো যে প্রতিবেশী রাষ্ট্রের সেনা অভ্যুত্থানের মতন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একজন যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি আমার মন্তব্য করা উচিত। পাকিস্তানের পর এবার বাংলাদেশকে ডেডলাইন ভারতে যারা অবৈধভাবে ভারতবর্ষে রয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়। দেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে, তবে উত্তরবঙ্গের একজন জনপ্রতিনিধি হিসাবে এটুকু বলতে পারি নিজের এলাকার বাস্তব অবস্থা দেখে যে দেশের সরকার দেশের কাজ করবে, কিন্তু জনমত তৈরি করবার জন্য আমি অন্তত ব্যক্তিগতভাবে রাস্তায় যাই। আজকে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে ভারতের চিকেন নেটে হামলা হলে পাকিস্তানের এই বাংলাদেশের দুটো চিকেন নেটে হামলা করতে পারে, কারণ ভারত কতখানি পাকিস্তান ইতিমধ্যে পেয়েছে। খুব স্বাভাবিক কথা বলেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরা এটুকু আশা রাখি যে এটা বুঝবার জন্য ভারতবর্ষের শক্তি কতখানি বাংলাদেশ এবং পাকিস্তান তারা অপারেশন সিন্দুর দেখে বুঝে গিয়েছে যে ভারতবর্ষের সাথে কোনো ধরনের ছেড়খানি করা বা কোনো ধরনের টানা হিংসা করার পরিণতি কতখানি ভয়ঙ্কর হতে পারে তার সাম্প্রতিক অপারেশন। বলছি সুব্রতদা, যে আপনি বিশাল হন বা মাওবাদী হন বা যেই হন না কেন, ভারতের বিরুদ্ধে অস্ত্র তুললে তার পরিণতি কিন্তু হবে ভয়ঙ্কর। দেখুন, কোথাও তো মাওবাদ আর সন্ত্রাসবাদ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। পাকিস্তানি সন্ত্রাসবাদের সাথে ভারতবর্ষের মাওবাদীদের মিলটা এক, মানসিকতার দিক থেকে দুই, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের উপর হত্যালীলা চালানো, তিন, তারা সশস্ত্র বিপ্লবের নামে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে ভারতবর্ষের মানুষকে হত্যা করে ভারতবর্ষকে দুর্বল করতে চায়। পাকিস্তানি সন্ত্রাসবাদ তারা বাইরের থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায়। ফলে মানসিক গঠনের দিক থেকে তো কোথাও না কোথাও একটা যোগসূত্র রয়েছে। দেশ বিরোধী এক লাশ, দেশ বিরোধী কার্যকলাপের সন্দেহে মুর্শিদাবাদের দুজনকে এনআইএ জিজ্ঞাসাবাদ, তৃণমূল কাউন্সিলরের নির্দেশেই শামশেরগঞ্জে হিংসার ঘটনা, আদালতে তৈরি কমিটির রিপোর্টে উল্লেখ্য দেশ বিরোধী কাজে কীভাবে ছাড় দেবে। দেখুন, এর আগে আমি বলেছি যে পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্য, সন্ত্রাসীদের স্বর্গরাজ্য, জঙ্গিদের স্বর্গরাজ্য। আর এই স্বর্গরাজ্য তৈরি হওয়ার পেছনে যিনি এক এবং একমাত্র দায়ী তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী। যে রিপোর্ট প্লেস করা হয়েছে হাইকোর্টে, যে মামলা দায়ের করেছিলেন মাননীয় বিরোধী দলনেতা অধিকারী মহাশয়, তার প্রেক্ষিতে যে কমিটি গঠন এবং সেই কমিটির রিপোর্টে আজকের দিনে দাঁড়িয়ে আরেকবার এটা প্রমাণ করলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতখানি মিথ্যেবাদী বা অসত্য কথা বলে। আপনারা যদি দেখেন, তিনি বারবার করে বাইরের লোককে দায়ী করেছেন, বিএসএফকে দায়ী করেছেন, আর বাস্তবে আমরা কি দেখলাম যে ওখানকার কাউন্সিলর, চেয়ারম্যান, বিধায়ক এবং কতখানি নির্লজ্জ যে মহিলাদের জামা কাপড় পুড়িয়ে দেওয়া হয়েছে, তারা যাতে নিজেদের লজ্জা নিবারণ না করতে পারে সেই জায়গায় আগুন না নেভাতে পারে তার জলের লাইন কেটে দেওয়া হয়েছে। একটা নির্লজ্জ মানসিকতার রূপ সেটা আমাদের মুর্শিদাবাদ বা মালদায় ফুটে উঠেছিল, আর তাকে আড়াল করার চেষ্টা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে তার নির্লজ্জতা অপরিসীম, সেটা এই রিপোর্টই প্রকাশ করে। ডিএনএ সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের তৎপর দেখা যাচ্ছে না, যার জন্য হতাশ কর্মচারীরা, কি বলবেন? রাজ্য সরকারের তৎপর না হলে উপায় নেই, কেননা এরপরে আরও কঠিন নির্দেশ আসবে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মচারী যেটা তারা আন্দোলনের সময় তারা যে কথাটা বারবার করে বলেছেন যে দিয়ে কোনো দয়ার দান বা ভিক্ষা নয়, এটা দিয়ে তাদের অধিকার, তাদের যে অধিকারের এই লড়াই, সেই লড়াইয়ের পাশে রাজ্যের মানুষ এবং বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি। শেষ প্রশ্ন, সুপ্রিম কোর্টে আজকে ইডির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, ইডিকে ভর্ৎসনা করা হয়েছে, ইডি যেভাবে পুরো বিষয়টি সম্পর্কে আমি জেনে